গোসল সেরে বের হলাম, কেমন জানি ঘুম পাচ্ছে, চোখ জ্বলছে। বাথরুম থেকে বের হতেই আরানের দেখা পেলাম। উনি ল্যাপটপে কাজ করছে। বাথরুমের দরজা খোলার আওয়াজ পেয়েই আমার দিকে তাকালো। আমি আস্তে করে বের হয়ে বারান্দার দিকে পা বাড়ালাম। উনি আমাকে পেছন থেকে বলল, পুরো রাত মেয়ের জ্বালায় ঘুমোতে পারেনি, এখন বারান্দায় না গিয়ে ঘুমিয়ে পড়ো, অনেক ধকল গেছে তোমার উপর। ওনার কথায় আমার পা থমকে গেল। আর একবার চমকালাম। সে আবারও আমায় বুঝলো। আমি ধীর পায়ে বিছানায় এসে শুয়ে পড়লাম। লোকটা আমাকে একটু বেশি বোঝে। কেন বোঝে এত? নাকি আমারই অবচেতন মনের ধারণা এইসব? আমি পরে আরেকটু পাশ ঘেঁষে শুয়ে চোখ বন্ধ করে নিলাম। কতক্ষণ ঘুমিয়েছি ঠিক জানি না, কিন্তু যখন ঘুম ভাঙল তখন চোখে খুব সুন্দর একটা দৃশ্য দেখতে পেলাম। আরান পরীর সাথে কথা বলছে, আর পরী চুপচাপ শুনছে। আরান যা বলছে তা সব আমাকে নিয়ে। আরান সোফায় পরীকে কোলে নিয়ে বসে বসে আদো আদো করে কথা বলছে। পরী, তুমি তোমার আম্মুকে একদম জ্বালাবে না। মায়ের পেটে ব্যথা হয় না? তুমি সারাদিন কেন মায়ের কোলে থাকো? বাবাই কোলে নিব তোমাকে, ঠিক আছে? মায়ের পেটে ব্যথা ভালো হলে তখন সারাদিন মায়ের কোলে থাকবা। আর তুমি যে রাতে উঠে যাও তখন তো মায়ের জেগে থাকতে হয়। কত টায়ার্ড থাকে তোমার মা। তুমি একদম মাকে জ্বালাবে না, ঠিক আছে? তুমি তো তোমার মায়ের ছোট পরী, তাই না? এখন একদম কান্না করবা না। আমি থ মেরে আরানের কথা শুনছি। লোকটা পারেও বটে, বাচ্চা মেয়েটাকে বুড়ি বানাচ্ছে। কে বলেছে আমার মেয়ে আমাকে জ্বালায়? একদম জ্বালায় না। আমি আস্তে করে উঠে কোমরে বেল্ট পরে নিলাম, ওড়না ঠিক করে নিলাম। ধীর পায়ে আরানের সামনে এসে দাঁড়ালো। আরান খেয়াল করেনি আমাকে। তিনি কথা বলেই যাচ্ছে পরীর সাথে। আমি পরীর দিকে তাকিয়ে দেখি পরী পিট পিট করে তার বাবার দিকে তাকিয়ে আছে। আরান ঝুঁকে মেয়েকে আদর করলো। আমি গলা ঝেড়ে দৃষ্টি আকর্ষণ করলাম। আরান আমার দিকে তাকাতে আমি ভুরু কুঁচকে বললাম, আচ্ছা খাসা, আমার মেয়েটাকে অল্প বয়সে পাকা না বানালেই নয়। আর আপনি 2 চামচ বেশি বোঝেন। আমার মেয়ে আমাকে জ্বালাবে, যা ইচ্ছা তা করবে। আমাদের মা মেয়ের ব্যাপার, তাতে আপনার কি? উনি আমার দিকে তাকিয়ে মেয়ের দিকে তাকালো। মেয়ের হাত মৃদু নাড়িয়ে বলল, দেখলে মা, যার জন্য চুরি করি সেই বলে চোর। আমি ওনার দিকে তাকিয়ে বললাম, আমার মেয়ের কাছে বিচার দিয়ে বেশি সুবিধা করতে পারবেন বলে মনে হচ্ছে না, তাই চেষ্টাও করবেন না মিস্টার সাখাওয়াত শেখ আরান। আর হ্যাঁ, আমরা মা মেয়ে চোরদের তেমন পাত্তা দেই না। উনি আমার দিকে তাকিয়ে মাথা চুলকে বলল, ভেবেছিলাম তুমি কথা বলতে পারো না তেমন, এখন দেখি রীতিমতো আমাকে উঠবস করাবে। আমি তার কথায় ফিক করে হেসে দিলাম। উনি আমার দিকে তাকিয়ে আছে বলতে তার দৃষ্টিতে মুগ্ধতা বিরাজ করছে। আমার বেশ লজ্জা লাগছে। উনি আমার ব্যাপারটা হয়তো আঁচ করতে পেরেছে, তাই তড়িঘড়ি করে বলল, মিষ্টি, তুমি তোমার এই ছোট্ট আম্মাজানকে সামলাও। তোমার দস্যিমের সাথে কথা বলতে বলতে আমার মুখে ব্যথা করতেছে। আমি ওনার দিকে তাকিয়ে মুচকি হেসে পরীকে কোলে নিলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 3টা বেজে গেছে। হায়, এতক্ষণ আল্লাহ আমি ঘুমাইছি। আমি অসহায় মুখ করে আরানের দিকে তাকালাম। উনি বুঝতে পেরে বলল, রিল্যাক্স মিষ্টি, তুমি টায়ার্ড ছিলে তাই জাগাইনি, এই নিয়ে গিল্টি ফিল করার কিছু নেই। আমি কিছু বললাম না। এখনও খারাপ লাগছে, ধুর, এত দেরি করলাম কেন, উফ। ওনার দিকে তাকিয়ে বললাম, আপনি খেয়েছেন? উনি উঠে দাঁড়িয়ে শার্ট ঠিক করতে করতে বলল, না, এখনও খাইনি। আমার বেশ রাগ হলো। একে তো পরী কিছু খায়নি সে 11টা থেকে, এখন 3টা, আর উনিও বসে আছে। রাগের কারণে কান্না আসছে আমার। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে বললাম, আপনি এমন কেন? খেয়ে নিলে কি হতো? আর আমার চিন্তা করতে গিয়ে মেয়েটাকে 11টা থেকে উপোস করিয়ে রাখলেন, জাগিয়ে দিলে কি হতো? মেয়ের কথা বাদ দিলাম, মেয়ের ব্যাপারে আমার ভুল। কিন্তু আপনি খাননি কেন? পেটে নাই আপনার খিদা লাগে নাই? এলিয়েন লোক, এত বেশি ভালো হতে কে বলেছে? আসলে এলিয়েন। উনি আমার দিকে ডাব ডাব করে তাকিয়ে আছে।
আমার রাগ বেড়ে গেল। অতিরিক্ত রাগ হলে আমি কেঁদে দেই, আর এখনও তাই হলো, আমি কেঁদে দিলাম। আর উনি অস্থির হয়ে বলল, আরে মিষ্টি দেখো প্লিজ, কেঁদো না। তুমিও তো খাওনি, তাই আমিও খাইনি, কাঁদছো কেন? দেখো তুমি কাঁদলে তোমার মেয়েও শুরু হয়ে যাবে, প্লিজ কেঁদো না। উনি বলতে দেরি আর আমার মেয়ে কাঁদতে দেরি। মা মেয়ে দুজনে একসাথে কাঁদছি। উনি আমাদের দিকে তাকিয়ে মাথায় হাত দিল। আমাদের কি কান্না আসছে তো কেঁদে যাচ্ছি। উনি উপায় না পেয়ে শেষে কান ধরে দাঁড়িয়ে আছে করুণ দৃষ্টিতে। আমি মেয়ের দিক থেকে চোখ সরিয়ে ওনার দিকে তাকাতে আমার কান্না বন্ধ হয়ে গেল। আমি ওনার দিকে তাকিয়ে আর রেগে থাকতে পারলাম না। আমি কিটমিটিয়ে হেসে উঠলাম। উনি একই দৃষ্টিতে তাকিয়ে বলল, তোমাদের মামের কাছে আমি পরাজিত, আর এমন হবে না প্লিজ, এইবার এই মেয়ের কান্না থামাও। আমি হেসেই মেয়ের দিকে তাকিয়ে মেয়ের সারা মুখে চুমু দিয়ে দিলাম। আমার মেয়ে আদর পেতেই চুপ করে মুখে হাত দিয়ে হাত খেতে লাগলো। উনি মেয়ের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, তুমি থাকো। আমি ওনাকে আর বলতে না দিয়ে আমি বললাম, আপনি নিচে যাচ্ছেন, মোবাইল রেখে যাচ্ছেন, আমার কোনো প্রয়োজন হলে আপনাকে কল দিতে, এটাই তো বলবেন তাই তো? উনি মুচকি হেসে বলল, হ্যাঁ। আমি বললাম, ঠিক আছে, আপনি গিয়ে খেয়ে তারপর আসবেন, ওকে? আরান মুচকি হেসে চলে গেল। আমি পরীকে ফিডিং করাতে লাগলাম। আজ অনেক দিন পর মন এতটা প্রফুল্ল, এতটা হেসেছি কখন তা ভুলেই গেছি। আজ মন খুলে হাসলাম। আরান নামক মানুষটাতে কিছু একটা আছে যা বারবার হাসতে বাধ্য করে। মানুষটার মধ্যে এমন একটা সত্তা আছে যে সত্তা আমাকে বেশিক্ষণ ধরে মন খারাপ থাকতে দেয় না। আচ্ছা, মানুষটা আমার জীবনে প্রথম এলে কি হতো? খুব কি খারাপ হতো উনি যদি আমার জীবনে প্রথম আসতো? হয়তো আল্লাহ ভালোই জানে, উনি আমার জীবনে প্রথমে এলে হয়তো তার গুরুত্ব বুঝতে পেতাম না। মানুষটা এতটা নির্মল একটা প্রাণবন্তন। এই মানুষটির মধ্যে কিছুটা ছেলে মানুষই আছে যা তার তিক্ত সময়ের কারণে তিক্ততার আড়ালে ঢাকা পড়েছে। এতটা ভালো না হলেও পারত। পরীকে ফিটিং করিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। ওনাকে কল দিলাম কিন্তু রিসিভ করল না। রুম থেকে বের হলে মামুনি হাতে বকা খেতে হবে। অবশ্য মামুনির বকাগুলোতে ভালোবাসা মিশানো থাকে, তাই ভালো লাগে। কিছুক্ষণ পর উনি খাবার নিয়ে রুমে এসে হাজির হলো। তার পেছনে কাজের মহিলা, যাকে উনি খালা বলে ডাকে, সেই হিসেবে আমিও খালা ডাকি। দুজনে মিলে পুরো কিচেন উঠিয়ে এনেছে। কাঁদো কাঁদো মুখ করে তাকিয়ে রইলাম আরানের দিকে। খালা খাবারগুলো রেখে চলে গেল। আরান আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, কোনো বাহানা চলবে না, আমিও খাইনি এখনও, তাই একসাথে খাবো বলে এসেছি। তোমার যে খাওয়ার সিস্টেম তা চেঞ্জ করব, তাই একসাথে বসে খাবো, কোনো বাহানা দিবা না। আমি অসহায় মুখ করে তাকিয়ে বসে পড়লাম। খাওয়া দাওয়া শেষ করে বসে আছি বেডে। উনি বেডে রেডি হয়ে কোথাও যেন যাচ্ছে। জিজ্ঞেস করব কি করব না ভাবছি, সব কিছুতেই ভয় হয়। একদিন আকাশকে কোথায় যাচ্ছে জিজ্ঞেস করায় আমাকে চর মেরেছিল। এরপর থেকে আর জিজ্ঞেস করা হয়নি। আমি জানি আরান ওই রকম না, কিন্তু কোথাও একটা জড়তা থেকেই যায়। আরান রেডি হচ্ছে, চুল ঠিক করতে করতে আমাকে জিজ্ঞেস করলো, মিষ্টি, তোমার এইচএসসি পয়েন্ট কত? আমি ওনার প্রশ্নের ভ্যাবাচাকা খেয়ে গেলাম। উনি ভুরু কুঁচকে তাকে বলল, ফেল করেছো নাকি? আমি নিজেকে সামলে বললাম, ফেল কেন করব? ফেল করিনি, তবে জিপিএ 5 পেয়েছিলাম। উনি চিরুনি হাত থেকে রেখে আমার সামনে বসে অবিশ্বাস্য চাহনি নিয়ে বলল, সত্যি জিপিএ 5 পেয়েছ? মাশাআল্লাহ, পরিণাম্য তো ব্রিলিয়ান্ট। তা কোন গ্রুপ ছিল? আমি মলিন হেসে বললাম, কমার্স ছিল। উনি বেশ খুশি বুঝতে পারলাম। উনি আমার দিকে তাকিয়ে মুচকি এসে বলল, তুমি তো দেখছি দারুণ স্টুডেন্ট। আমার মন ভারী হলো। ওনার দিকে তাকিয়ে বললাম, রেজাল্টের দিন আমি প্রচুর পরিমাণে আপসেট ছিলাম। রিমা মেয়েটা পাশে ছিল। আমার সাথের কয়েকটা মেয়ে ছিল যাদের আমার মতো বিয়ে হয়ে গিয়েছিল। তাদের বউর রেজাল্ট নিয়ে বেশ চিন্তিত হয়েছিল। বিষয়টা আমি প্রথমে জানতাম না, কিন্তু ওদের কাছে কল দেওয়ার পর ওরাই বলল। রেশমা নামের একটা বান্ধবী ছিল যার বর তাহাজ্জুদ নামাজ পড়ে রেশমার জন্য দোয়া করত। রেশমার রেজাল্ট খারাপ হলে অসুস্থ হয়ে যেত, তাই তার বরের এত চিন্তা ছিল। কিন্তু আকাশের কোনো ভাবান্তর ছিল না আমার রেজাল্ট নিয়ে। আমি টেনশনের কারণে মাথা ব্যথায় পাগল হয়ে যাই।
রেজাল্ট পাবলিশ হয়, কিন্তু আমি তখনও জানতে পারিনি। রেশমার বর কল দিয়ে বলল রেশমা পাশ করেছে। তিনি খুব খুশি ছিল। ওনার কথা শুনে আমার মন খারাপ হয়ে গেল। আমারও তো বর ছিল, কই সে তো রেশমার বরের মতো অতটা খুশি না। খুশি হবেও কি করে, সে তো রেজাল্টটা জানতে ইচ্ছুকই না। রেশমার বর আমার রেজাল্টের কথা জিজ্ঞেস করে, কিন্তু আমি বলতে পারলাম না। আমি ওনাকে বলি আমি রেজাল্ট দেখিনি। তো উনি আমার রেজিস্ট্রেশন আর রোল নাম্বার নিয়ে রেজাল্ট দেখে আমাকে জানায়। জানেন নারায়ণ, সেদিন প্রচুর পরিমাণে কেঁদেছিলাম। মন বিষিয়ে গিয়েছিল, কোথায় একটা ফাঁকা ফাঁকা লেগেছিল। কেন এমন হলো আমার সাথে? আমার কথা বলতে কষ্ট হচ্ছে, মনের মধ্যে দাগ পড়ে গেছে, চোখ ভেঙে কান্না আসছে। আরান আমার চোখের পানি মুছে দিয়ে বলল, জীবনে এমন কিছু মুহূর্তের দরকার হয়, তিক্ত অভিজ্ঞতা না থাকলে সামনে এগোনোর সাহস পাওয়া যায় না মিষ্টি। আকাশ তোমার খারাপ অতীত ছিল, তাই সেটাকে ভুলতে পারবে না ঠিকই, কিন্তু সেটাকে মনে রেখে পুরো দমে এগোতে পারবে। তাই ওইসব ভেবো না, আমি আছি তো। পরীর মাম্মামের সব তিক্ততা মেটাতে না পারলেও কিছুটা তো কম করতে পারবো। তাও যদি না পারি তো একটু চেষ্টা করতে পারবো। তাই আর কান্না করবা না। আমি একটু বাইরে যাচ্ছি, আসতে দেরি হবে, তাই খেয়ে ঔষধ খেয়ে নিবে, ওকে? যদি শুনি না খেয়ে আসো তো মনে রেখো, আমি কিন্তু তোমার বড় ঠুসঠাস মেরে সোজা করে দিব। আরানের কেয়ার আর শাসনের কথা শুনে আমি ফিক করে হেসে দিলাম। উনি আমার মাথায় হাত বুলিয়ে মুচকি হেসে পরীকে আদর করে বেরিয়ে পড়ল। লোকটা অদ্ভুত। আমি বিনা সংকোচে ওনাকে সব বলে দিতে পারি। বারবার মনে হয় আমার জীবনে আরও আগে আসলে কি এমন ক্ষতি হতো। বিকাল আর সারা সন্ধ্যা কাটল মামনিয়াল খালার সাথে। মামনিকে নতুন করে আবিষ্কার করলাম। মামনির সাথে মিশে বুঝতে পারলাম আরান পুরাই মামনির মতো হয়েছে। আর একটা বিষয় জানতে পারলাম, আমার শ্বশুর মানে আরানের বাবা বাইরে গেছে কাজের সুবাদে। আরানের থাকার কথা ছিল, কিন্তু তিনি আরানের অবস্থা দেখে নিজে চলে গেছে। আরান এইখানের সাইডটা দেখে। রাত প্রায় 10টা বেজে গেছে, কিন্তু পরীর বাবাইয়ের দেখা নেই। জড়তার কারণে কল দিতে পারছি না, কিন্তু এই নিয়ে উনি 10 বার কল দিয়ে আমার আর পরীর খোঁজ নিয়েছে। উনি বলল আসতে দেরি হবে, তো অপেক্ষা করছি। জানি না কেন অপেক্ষা করছি, কিন্তু তারই অপেক্ষা করছি। মামুনি আর আমি একসাথে আমার রুমে ডিনার শেষ করেছি। আরান নাকি বলেছে মামুনিকে আমার সাথে বসে খেতে। কোথাও একটা সুখ সুখ অনুভূতি হচ্ছে। এরকম একটা পরিবারই তো চাইতাম, মিলেও গেল। তবে জানি না কতখানি আপন করতে পারবো। 11টা বেজে গেছে, খুব ঘুম পাচ্ছে। চোখ খুলে রাখা দায় হয়ে পড়েছে। আর পরীও কাঁদছে দেখছি। বিছানা ঠিক করে পরীর পাশে শুয়ে পড়লাম। পরীকে ফিডিং করাতে করাতে দেখলাম পরীটা ঘুমিয়ে গেছে। কোনো রকম নিজেকে গুছিয়ে শুয়ে পড়লাম। 3 পিস পরে ঘুমাতে অস্বস্তি হয়, আর এখন তো আরও বেশি হচ্ছে। বাবার বাড়ি হলে প্লাজো আর টপস পরে ঘুমিয়ে যেতাম, কিন্তু এটা তো আমার বাবার বাড়ি না। যতই আমার বাড়ি বলি না কেন, বউ মানুষ, শালীনতা বজায় রাখতে তো হবেই। তাই আর না ভেবে ঘুমিয়ে পড়লাম। ঘুমের মধ্যে কেমন জানি মনে হচ্ছে কেউ খুব কাছ থেকে আমায় দেখছে। খুব কাছ থেকে মনে হচ্ছে চুলে বিলি কেটে দিচ্ছিল। চোখ জোড়া ঘুমের কারণে খুলতে পারছি না। চোখের পাতায় ঘুম জড়ো হয়ে আছে। অনুভূতিগুলো একটু গভীর হলো। কারো উষ্ণ ছোঁয়া পেলাম কপালে। কেউ যত্ন করে ভালোবাসার পরশ এঁকে দিচ্ছে। নিঝুম রাতে উষ্ণ ভালোবাসার পরশে গভীর তন্দ্রায় বিলীন হয়ে গেলাম। মনে রাখার মতো শক্তি নেই। ঘুমের কাছে অনুভূতিরা পরাজয় হলো। সকালের সোনালি রোদ মুখে আছড়ে পড়ছে, আর আমার মেয়ের আদো আদো কান্নায় ঘুম ছুটে গেল। চোখ কষলে উঠে দেখি পরীটা মুখে হাত দিয়ে মুখ ফুলিয়ে কাঁদছে। আমার কলিজাটা যখন এইভাবে কাঁদে তখন ইচ্ছে করে একদম কলিজার ভেতরে ঢুকিয়ে দেই। এত মায়া আমার কলিজার টুকরোটাকে লাগে। সোফার দিকে চোখ গেল। আরান ঘুমিয়ে আছে, আজও উল্টো দিকে মুখ করে। তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নিলাম। মুখ মুছে মেয়েকে কোলে তুলে উল্টো দিকে ঘুরে ফিডিং করাতে লাগলাম। ফিডিং শেষে পরীকে শুয়ে দিলাম, আর আমি চলে গেলাম বারান্দায়। বারান্দা থেকে শিউলি ফুল গাছটা দেখা যায়। আমার শিউলি ফুলটাকেও দেখা যাচ্ছে। পার্থক্য শুধু আমার শিউলি ফুলটাকে ছোঁয়া যাবে না। চোখ থেকে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। যত্ন করে চোখ জোড়া মুছে নিলাম। কাঁদবো না, আমার ফুল আমার মধ্যে জীবিত, তাই কান্নার প্রশ্নে আসে না।
রুমে চলে গেলাম, দেখলাম আরান সোফায় নেই, মনে হচ্ছে ফ্রেশ হতে গেছে। আমি এই সুযোগে পুরো রুম গুছিয়ে ফেললাম। আরান রুমে এসে ভুরু কুঁচকে তাকিয়ে বলল, এত পাকনামো না করলেও চলবে, ঝুঁকে কাজ করতে কে বলেছে? যে কাজ দেই সেটা তো পারো না। কতবার বলি নিজের খেয়াল রাখো, তা তো তোমার দ্বারা হয় না, এখন আসছে কাজ দেখাতে। চুপচাপ বসো, আর কাজ করতে দেখলে ঠুসঠাস মেরে দিব, মনে রাখবে আমি তোমার বড়। আমি হাঁ করে তাকিয়ে আছি, কি লোক রে বাবা, একটু কাজ করাতেই খেপে গেছে। আমি চোখ ছোট ছোট করে আরানের দিকে তাকিয়ে বললাম, আমি জানি আপনি আমার বড়, এতবার বলতে হবে না। বিছানা আর সোফা হালকা ঝেড়েছি, এতে মহাভারত ইংরেজিতে হয়ে যায়নি। আমি নিজের কি খেয়াল রাখবো? আপনি আর মামুনিই তো রাখেন। বেশি খেয়াল রাখতে গেলে পুতুল সেজে থাকতে হবে, তা পারবো না। তাওয়াল বারান্দায় রেখে আমার সামনে দাঁড়িয়ে বলল, মুখে যেভাবে কথা বলো সেভাবে যদি খাবার খেতে তো আমার আর আফসোস থাকতো না। বসো, আমি নাস্তা নিয়ে আসছি। নাস্তা নিয়ে আসার কথা শুনে ছোট করে আবদার করে বসলাম। রুমে বসে খেতে ইচ্ছে করছে না, চলুন নিচে যাই, সবার সাথে একসাথে নাস্তা করব। দেখুন আমি কিন্তু একদম সুস্থ, তাই না করবেন না প্লিজ। উনি আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে হেসে বলল, ঠিক আছে চলো, পরীকে আমার কোলে উঠিয়ে দাও, আমি তো এমনি নিতে পারবো না, না জানি হাতের কোন ফাঁকে পড়ে যায়, আমার ভয় লাগে। ওনার কথায় হেসে দিলাম। পরীকে ওনার কোলে তুলে দিলাম, দুজন মিলে নিচে নেমে টেবিলে বসলাম। মামুনি আমাকে দেখে একটু বকাবকি করেছিল, কিন্তু পরে নিজ হাতে খাইয়ে দিয়েছিলেন। পরীকে মামুনির কাছে রেখে উপরে আসলাম। আরান আমার হাতে ওষুধগুলো তুলে দিল, আমিও বিনা বাক্যে খেয়ে নিলাম। আরান আলমিরা থেকে এক গাদা শপিং ব্যাগ বের করে সামনে রাখলো। আমি ভুরু কুঁচকে তাকাতে উনি বলল, এইখানে তোমার জন্য কিছু শপিং করে এনেছি, এগুলোই পরবে। আমি শপিং ব্যাগ খুলে দেখি প্লাজো আর টপস, কুর্তি, ওড়না, লং টি শার্ট। এগুলো দেখে চোখ কোটর থেকে বেরিয়ে আসে উপক্রম। ওনার দিকে তাকিয়ে বললাম, এইগুলো পরবো আমি? বাড়ির বউ এইসব পরলে লোকে কি বলবে? না, আমি পরতে পারবো না। কেমন দেখাবে? বাবার বাড়ি হলে তাও একটা কথা ছিল। আর আপনার সামনে? উনি আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, বাড়ির বউ তুমি, কিন্তু তার মানে এই নয় যে তুমি মানুষ নও। লোকে কি বললো তাতে আমার কিছু যায় আসে না। আমার বউ, আমি যা ইচ্ছে পড়াবো, তাতে লোকের কি? আমি লোকের খাইও না, পরিও না। এসব ভারী ভারী পোশাক পরার কারণে তোমার যে কষ্ট হয়, সেলাইয়ের ক্ষতে যে সমস্যা হয়, কই তখন তো লোকে কষ্টের ভাগ নিতে আসে না। তাই লোকের কথা চিন্তা করার দরকার নেই। আমি তো বলছি না এইসব পরে বাইরে যেতে। এইগুলো বাড়িতেই পড়বে, বাবার বাড়ি হলে পড়তে, কিন্তু এটা তো তোমার নিজের বাড়ি, এখানেই সমস্যা কি? বাড়িটা যতটুকু আমার ঠিক ততটাই তোমার, তাই বাবার বাড়ির উদাহরণ দিবা না। কেমন লাগবে তা নিয়ে টেনশন করতে হবে না, সেটা আমি বুঝে নেব। বলেছিলে না আমার সামনে কিভাবে পড়বে এইসব? শোনো মিষ্টি, তুমি হয়তো ভুলে যাচ্ছ আমি তোমার বর হই, তাই আমার সামনে পড়তে লজ্জা থাকার কথা না। জানি বিয়েটা ওইভাবে হয়নি, কিন্তু মানতে তো হবেই। আর বর বলেই সম্বোধন করতে বলছি না, বর হয়ে অধিকার খাটাচ্ছি না। হোক না শুরুটা বন্ধুত্ব দিয়ে, বাকিটা না হয় সময় হয়ে বন্ধু হয়ে রইলাম। তুমি যদি অবিবাহিত হতে তাহলে ড্রেসগুলো পরতে আর বন্ধু মহলের সামনে যেতেও সমস্যা হতো না। তাই বন্ধু ভেবে নাও। বিয়ে হয়েছে মানে এই নয় তোমার নিজস্ব সত্তার সমাপ্তি ঘটেছে। নিজের মনকে প্রাধান্য দিতে শেখো মিষ্টি। আর হ্যাঁ, এই নিয়ে কোনো কথা না, ড্রেসগুলো খারাপ না, যথেষ্ট শালীন পোশাক এইগুলো, তাই এইগুলোই পরবে, বুঝলে? আমি ওনার কথা মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলাম। অতঃপর মাথা নাড়িয়ে মুচকি হেসে সম্মতি দিলাম। উনি উঠে গিয়ে তৈরি হয়ে নিল, হয়তো অফিসে যাবে, তাই রেডি হয়ে আমার সামনে বসলো। কালকের মতো মাথায় হাত বুলিয়ে বলল, অফিসে যাচ্ছি, অনেক কাজ পড়ে রয়েছে, তাই আসতে দেরি হবে। তোমরা মা মেয়ে নিজেদের খেয়াল রেখো, খাওয়া দাওয়া আর ওষুধের কথা যেন দ্বিতীয়বার বলতে না হয়। আমি ওনার কথায় মাথা নিচু করে মুচকে হাসলাম। উনি উঠে দাঁড়াতে জিজ্ঞেস করলাম, কতক্ষণ দেরি হবে? দুপুরে খেতে আসবেন না? উনি তার সে বিখ্যাত নজর কাড়া হাসি দিয়ে বলল, অনেক কাজ পড়ে আছে মিষ্টি, তাই আসার সুযোগ পাবো বলে মনে হচ্ছে না, দেখি কতক্ষণ ফিরতে পারি।
আমি মাথা নেড়ে সম্মতি দিলাম আর বললাম, ঠিক আছে, আল্লাহ হাফেজ। উনি মুচকি হেসে রুম থেকে বেরিয়ে গেল। আমাদের দিনকাল এইভাবেই যাচ্ছে। উনি এখন একটু ব্যস্ত থাকেন, তবে সকল ব্যস্ততার ভিড়েও আমার আর পরীর খোঁজ নিতে ভুলে না। সেই দিনের পর থেকে রাতে অদ্ভুত অনুভূতিগুলো হয়। কেউ যেন খুব যত্ন করে ভালোবাসার পরশ এঁকে দেয়। সেই পরশে একরাশ মায়া, একরাশ ভালোবাসা মিশে থাকে। চুলে বিলি কেটে দেয় সেই ছোঁয়ায়। খারাপ কিছু থাকে না, তবে বুঝতে পারি না কেন এমন হয়। অবচেতন মনের সেই চাওয়াটা ঘুমের ঘরেই পূর্ণ হয়। এক সপ্তাহ পার হয়ে গেল এইভাবেই। আজ আরান অফিসে যায়নি, বিকেলে আমাদের বাড়ি যাবে বলেছে। আমার তো সেই খুশি লাগছে। আমি আর আমার মেয়ে সকাল সকাল উঠে গেছি, পরীকে খাইয়ে গোসল করিয়ে দিলাম। এরপর আমিও গোসল সেরে নিলাম। আরান ঘুম থেকে উঠে আমাদের মামের কাণ্ড দেখছে। পরী কি বুঝলো কি জানি না, তবে পরীও আজ খুশি, হাসি হাসি মুখ করে তাকিয়ে আছে। আমি পরীকে কোলে নিয়ে আরানের দিকে তাকিয়ে বললাম, আমি আমার মেয়েকে নিয়ে নিচে যাচ্ছি, আপনি ফ্রেশ হয়ে আসুন। এই বলে দেরি করলাম না। আর কিছুক্ষণ দাঁড়াতে উনি এক গাদা লেকচার দিত, তাই তাড়াতাড়ি কেটে পড়লাম। আরান ফ্রেশ হয়ে নিচে আসতেই সবাই মিলে নাস্তা করে নিলাম। আরান কি কাজে যেন বাইরে গেছে। মামনি রান্না করছে। পরীকে খালার কোলে দিয়ে আমি মামনির পাশে এসে দাঁড়ালাম। মামনি বারণ করেছে অনেক, তাও দাঁড়িয়ে গল্পে মেতে উঠলাম। দুপুর 1টায় আরান আসলো হাতে করে শপিং ব্যাগ নিয়ে। বুঝলাম না এত কি কেনে। আরান আসার একটু আগেই পরীকে খাইয়ে ঘুম পাড়ালাম। রুমে এসে ব্যাগগুলো আমার হাতে ধরিয়ে দিয়ে ফ্রেশ হতে চলে গেল। লোকটা শুধু শুধু খরচ করে, ওনার হাতে টাকা থাকলেই মনে হয় হাত চুলকায়। ফ্রেশ হয়ে এসে আমাকে ওইভাবে বসে থাকতে দেখে বলল, এইভাবে বসে আছো কেন? ব্লু কালারের ব্যাগটা খুলে দেখো। আরগুলো মামুনি আর বাবাইয়ের জন্য। আমি হাঁ করে তাকিয়ে আছি। উনি আমার মা বাবার জন্য শপিং করেছে। উনি বিরক্ত হয়ে বলল, মুখে মশা ঢুকবে মিষ্টি, এখন থেকে আমিও মামুনি বাবাইয়ের ছেলে, তাই এতটুকু আমি কিনতেই পারি আমার মামুনি বাবাইয়ের জন্য। এতে অবাক হওয়ার কিছু নেই। তুমি ব্লু কালারের ব্যাগটা খুলে দেখো পছন্দ হয়েছে কিনা। ওনার কথায় নিজেকে সামলে নিয়ে ব্যাগ খুললাম। ব্যাগের মধ্যে একটা সাদা চুড়িদার, সাথে আমার মেয়ের জন্য সাদা ফ্রক। বোঝাই যাচ্ছে উনি আমাদের মা মেয়ের জন্য মিলিয়ে কিনেছে। আমি ওনার দিকে তাকিয়ে বললাম, খুব সুন্দর হয়েছে। আমার পরীর জামাটা বেশি সুন্দর, একদম পরি লাগবে ওকে। আমার কথায় উনি মুচকি হেসে বলল, মা মেয়ে আজ এইগুলো পরেই বেড়াতে যাবে। আমি বললাম, ঠিক আছে, এখন চলুন, মামুনি নিশ্চয়ই টেবিলে বসে অপেক্ষা করছে। খালাকে ডেকে পরীর কাছে রেখে গেলাম। নিচে নেমে খাওয়া দাওয়া শেষ করে নিলাম। প্রায় 3টার দিকে আমি পরীকে রেডি করে মামুনির কাছে দিয়ে আমিও রেডি হয়ে নিলাম। রেডি হয়ে বের হতেই দেখি আরান আমার দিকে তাকিয়ে আছে মুগ্ধ দৃষ্টিতে। আমি কোনো রকম চুলগুলো বেঁধে পরীর কিছু জামা কাপড় ব্যাগে নিয়ে মামুনির কাছে চলে আসলাম। একটু পর আরানও এলো। উনি সাদা শার্ট আর কালো প্যান্ট পরলেন। ফর্মাল লুকে তাকে বরাবরের মতোই নজর কাড়া লাগছে। মামুনি আমাদের 3জনের দিকে তাকিয়ে হেসে বলল, মাশাআল্লাহ, খুব সুন্দর লাগছে তোদের। আরান, সাবধানে যাবি, আস্তে ড্রাইভ করবি। আপা আর ভাইয়ের জন্য রাখা জিনিসগুলো মনে করে নিয়ে নিবি, ঠিক আছে? আমি মামুনির কথায় সম্মতি দিলেন। উনি মামুনির কথায় সম্মতি দিলেন। মামুনি থেকে বিদায় নিয়ে 3জন বেরিয়ে পড়লাম। পরীকে কোলে নিয়ে আদর করছে। আরান কিছুক্ষণ পর পর আমাদের দিকে তাকাচ্ছে, আবার ড্রাইভ করছে। সুপার শপের সামনে এসে আরান গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমে গেল। আমি আর পরী গাড়িতে বসে আছি। গাড়ি থেকে হঠাৎ বাইরে চোখ গেল। আমার পুরো দুনিয়া থমকে গেল। চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে, পুরো শরীর কেঁপে উঠছে, তিক্ত লাগছে সব কিছু। সুন্দর মুহূর্ত নিমিষে বিষাক্ত হয়ে উঠল। পরীকে বুকের সাথে আলতো করে জড়িয়ে ধরলাম। খুব কষ্ট হচ্ছে আমার, বুকটা ফেটে যাচ্ছে। এই তিক্ত অতীত কখনো পিছু ছাড়বে না। যত ভুলতে চেষ্টা করি ততই সামনে এসে দাঁড়ায়। কেন এমন হয়? একটু কি সুখে থাকতে পারবো না? এই লোক আমার পরীকে দেখলে নিশ্চিত আমার পরীরও ক্ষতি করবে। না, কিছুতেই তা হতে দিব না। আমি আমার পরীকে জড়িয়ে ধরলাম। তখন গাড়ির দরজা খুলে ভেতরে ঢুকলো আরান। কিনে আনা জিনিসগুলো পেছনের সিটে রেখে আমাদের দিকে তাকালো। তাকে ভয় পেয়ে গেল। আর আমি আরানকে দেখে জোরে কেঁদে উঠলাম।
আরান আমার কান্না দেখে হকচকিয়ে গেল। অস্থির হয়ে আমার দিকে ঘুরে তার দুহাত আমার গালে রাখল। আমার চোখের পানি মুছে দিয়ে বলল, কি হয়েছে মিষ্টি? সেলাইয়ে ব্যথা লাগছে? খারাপ লাগছে বলো, চলো তাহলে ডাক্তারের কাছে যাব। নাকি ফুলের কথা মনে পড়েছে বলো, পরীর আম্মু? আমি হেঁচকি তুলতে তুলতে বাইরে ইশারা করে দেখালাম। উনি তাকে বলল, কি হয়েছে মিষ্টি, ওইখানে কি? আমি কোনো রকম কান্না থামানোর চেষ্টা করে বললাম, আকাশ, সেই মেয়েটার সাথে। উনি আমার চোখের পানি মুছে দিয়ে বাইরে তাকে বলল, এই লোকটার জন্য কান্না করছো? দেখেই বোঝা যাচ্ছে সে কেমন। দেখো মিষ্টি, এরকম অনেক সময় আসবে যখন তোমাকে তোমার অতীতের সামনে দাঁড়াতে হবে। তখন এইভাবে ভেঙে পড়লে চলবে না, তোমাকে শক্ত থাকতে হবে। তুমি ভেঙে পড়লে, দুর্বল হলে সবাই তোমাকে পেয়ে বসবে, আবার আঘাত করবে। সব সময় একটা কথা মনে রাখবে, একটা মেয়ের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে তার ভয়, আর সবচেয়ে বড় শক্তি হচ্ছে তার সাহস। একটা মেয়ে কখনো শক্তিতে একটা ছেলের সাথে পেরে ওঠে না, কিন্তু সে যদি তার দুর্বলতা প্রকাশ করে, একটু সাহস দেখে 2 কদম সামনে এগিয়ে যায়, তখন সেই ছেলে এমনিতেই ভয় পেয়ে যায়। তাই নিজের দুর্বলতা সবার সামনে প্রকাশ করবে না। মিষ্টি, আর একটা কথা সবসময় মনে রাখবে, চোখের পানি খুব মূল্যবান হয়। তাই যার তার জন্য এই মূল্যবান পানি অপচয় করবে না। সবাই এই মূল্যবান চোখের পানির মর্ম বুঝতে পারবে না। কেন কাঁদবে তুমি? এতটা দুর্বল নও তুমি মিষ্টি। আমার পরীর আম্মু এতটা দুর্বল হতে পারে না। ওই জানোয়ারটা অপরাধ করে সুখে আছে, ভালো আছে, আর তুমি কিছু না করেও কেন কেঁদে যাচ্ছ? কাঁদবে না তুমি, একদম কাঁদবে না। তুমি আমাকে বলেছিলে আমি যেন না কাঁদি। আজ আমি তোমাকে বলছি তুমি আর কখনো কাঁদবে না। অন্যায়ের প্রতিবাদ করতে শেখো মিষ্টি। নিজের জিনিস আঁকড়ে ধরে বাঁচতে শেখো। প্রয়োজনে লড়াই করবে, তো ভেঙে পড়বে না। তোমার প্রতিটা পদক্ষেপে আমি আছি, তোমার সাথে, তোমার পাশে। নিজেকে কখনো একা ভাববে না। এখন চোখের পানি মোছো, আর যেভাবে মামুনির বাসায় যাওয়ার জন্য উৎফুল্ল ছিলে সেইভাবে থাকো। আর কাঁদতে দেখলে ঠুসঠাস মেরে দেবো, ভুলে যেও না আমি তোমার বড়। আমি ওনার কথা শুনে কান্নার মাঝে হেসে উঠলাম। তা দেখে উনি স্বস্তির নিঃশ্বাস ফেলল। আমি চোখ মুছে নিজেকে স্বাভাবিক করলাম। পরীকে দীর্ঘ চুমু দিয়ে বুকের সাথে আলতো করে চেপে রাখলাম। আমার মেয়েটা ঘুমিয়ে আছে। উনি গাড়ি স্টার্ট করলো। আমি বাইরে তাকে তপ্ত নিঃশ্বাস ত্যাগ করলাম। ওনার কথায় কিছু একটা ছিল যা নিমেষে আমাকে শান্ত করে দিল। এখন মনে হচ্ছে উনি ঠিকই বলেছে, আমাকে শক্ত থাকতে হবে, সাহসী হতে হবে। তিক্ত অতীতের মুখোমুখি হলেও সেই অতীতকে সাহসের সাথে মোকাবেলা করতে হবে। আর কাঁদব না আমিও সুখে থাকবো, আর চোখের জল ফেলবো না। আরান নামক ব্যক্তিটার কাছে আমার সকল সমস্যার সমাধান থাকে, সব ব্যথার ঔষধ থাকে, সব রোগের প্রতিষেধক থাকে। আচ্ছা, কি আছে ওনার মাঝে? কি আছে এমন যে আমার সকল বিষাদ, সকল অবসাদ ওনার উপস্থিতিতেই সমাপ্তি হয়? হ্যাঁ, কিছু একটা আছে এই আরান নামক মানুষটার মাঝে। গাড়ি এসে থামলো বাড়ির সামনে। গেটের সামনে মা দাঁড়িয়ে আছে। দেখেই মনটা খুশিতে ভরে উঠল। আরান গাড়ি থেকে নেমে আমার পাশের দরজা খুলে দিল। আমি আস্তে করে পরীকে নিয়ে নেমে পড়লাম। মা এসে আমাকে এক পাশ থেকে জড়িয়ে ধরল। মা খুশিতে আত্মহারা হয়ে গেছে পরীকে দেখে। তাড়াতাড়ি পরীকে কোলে নিয়ে আদর করতে লাগলো। আমি তাকিয়ে আছি মায়ের দিকে। পরীকে পেয়ে তিনি আমাকে ভুলে গেল। আরানের কথা মনে পড়তে পেছনে ঘুরে দেখি বেচারা জিনিসপত্র নিতে হিমশিম খাচ্ছে। তাই আমি এগিয়ে গিয়ে গাড়ি থেকে জামা কাপড় আর একটা ফলের প্যাকেট নিলাম। আরান তার হাতের সব রেখে এক ঝটকায় আমার হাত থেকে সব নিয়ে নিল। আমি হা হয়ে তাকিয়ে আসি। উনি চোখ মুখ লাল করে তাকিয়ে বলল, একটু বেশি বেশি করছো না তুমি? এইগুলো নিতে বলেছিলাম তোমাকে, কেন এত পাকনামি করো? আমি এইখানে আসছি কি করতে? আমি ওনার কথায় জড়সড় হয়ে বললাম, আপনার নিতে কষ্ট হচ্ছে তাই একটু হেল্প করছিলাম আর কি। উনি চোখ পাকিয়ে বলল, 2 চামচ বেশি বলছো তুমি। আমি বলেছি আমার কষ্ট হচ্ছে, হেল্প যদি করতে হয় একটা হেল্প করে দাও প্লিজ। এখনই আমার বউ বাচ্চা শাশুড়িকে নিয়ে ঘরে যাও। আমি ওনার কথা ঠিক বুঝতে পারিনি। প্রায় 15 সেকেন্ড লেগেছে বুঝতে। ওনার কথা বুঝতে পেরে লজ্জায় লাল নীল হয়ে তাকিয়ে মায়ের কাছে চলে গেলাম। ওনার মুখে বউ শুনতে কেমন জানি লাগে। উফ, কেন যে গেলাম আগ বাড়িয়ে কাজ করতে। দূর।
ঘরে এসে বসলাম, পরি কাঁদছে। পরীকে শুয়ে দিলাম, সব জামা কাপড় খুলে পাতলা গেঞ্জি পরিয়ে দিলাম। গরম পড়েছে প্রচুর, তাই মেয়েটা এই জামা কাপড় পরে থাকতে পারছে না, চেঞ্জ না করালেই নয়। আরান দফায় দফায় এসে জিনিসগুলো রাখছে। কে বলেছে এত কিছু আনতে? হুদাই খরচ। মা নাস্তা রেডি করছে, বাবা বাসায় নেই, হয়তো অফিসে। নিজের ব্যবসা হলে এত খাটতে হতো না, পরের চাকরি করে, তাই মন মতো ছুটি কাটাতে পারে না। আরান এসে মেয়ের পাশে বসলো। আমি পরীকে রেখে কিচেনে গেলাম, ফ্রিজ থেকে ঠান্ডা পানি এনে আরানকে দিলাম। উনি পুরো পানি শেষ করে হাত পা ছড়িয়ে বিছানায় শুয়ে গেল। দেখে বোঝা যাচ্ছে ঘরে বাইরে করতে করতে হয়রান হয়ে গেছে। মা নাস্তা নিয়ে এলো, মার সাথে আরান উঠে বসলো। মায়ের সাথে টুকটাক গল্প করছে আর নাস্তা করছে। পরি মুখে হাত দিয়ে মুখ ফুলিয়ে কাঁদছে। আমি ছটফট উঠে রুমে গেলাম, ড্রেস চেঞ্জ করে পরীকে নিয়ে রুমে চলে এলাম। বড্ড খিদে পেয়েছে মেয়েটার। পরীকে ফিডিং করাতে করাতে আমার রুমটার চারপাশে চোখ বুলিয়ে নিলাম। রুমটা আগের মতোই গোছানো, মা যত্ন করে গুছিয়ে রেখেছে রুমটা। না জানি বারান্দার ফুল গাছগুলো কেমন হয়েছে। পরি ঘুমিয়ে পড়লো, তাই ঠিক করে শুয়ে দিয়ে ফ্যানের পাওয়ার কম করে দিলাম। আমি উঠে বারান্দায় গেলাম। বারান্দায় আমার গাছগুলোকে দেখে মন ভালো হয়ে গেল। ফুল ফুটে আছে অনেক। বেলি ফুল গাছে প্রচুর পরিমাণে কলি এসেছে দেখে মনে 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 হচ্ছে আজই ফুটবে। মনটা খুব বেশি ভালো হয়ে গেল। ফুলগুলো দেখতে ব্যস্ত হয়ে পড়লাম। কিছুক্ষণ পর পাশে কার উপস্থিতি টের পেলাম। পাশে তাকে দেখলাম, আরান দাঁড়িয়ে আছে। আমি তাকাতে মুচকি এসে বললাম, তুমি ফুল গাছ খুব পছন্দ করো তাই না? আমিও তার প্রতি উত্তরে মুচকি হেসে মাথা উপর নিচ করে বললাম, হ্যাঁ, তবে পছন্দ না, আমি ফুল গাছকে ভালোবাসি। এইগুলো খারাপ সময়ের সাথী ছিল। উনি ফুল গাছগুলো ছুঁয়ে দিতে দিতে বলল, আমাদের বারান্দার জন্য ফুল গাছ কিনতে হবে, তাহলে আমি কিনে দেব, তুমি নিজ হাতে সাজিয়ে দিও। আমি ফুল গাছ থেকে দৃষ্টি সরিয়ে তার দিকে তাকালাম। আরান আর আমার চোখে চোখ পড়ল। আমি সাথে সাথে চোখ নামিয়ে বললাম, ঠিক আছে, সাজিয়ে দেব। উনি আমার দিকে তাকিয়ে আছে, তা আমি ঢের বুঝতে পারছি। ওনার দিকে তাকালাম, উনি আমার দিকে তাকিয়ে আছে এখনও। আমি জোরপূর্বক হেসে কিছু বললাম, কিছু বলবেন? উনি শব্দ করে হেসে উঠল। আমি ড্যাব ড্যাব করে তাকিয়ে তার হাসি দেখছি। অসাধারণ তার হাসি, আর হাসির শব্দটা কোনো ছন্দের মতো, একদম তীরের মতো গাচ্ছে মনে। আমি আনমনা হয়ে বললাম, আপনার হাসি এত সুন্দর কেন? উনি হাসি থামিয়ে আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকালো। আমি আমার কথার মানে বুঝতে পেরে লজ্জায় মাথায় নিচু করে নিলাম। কোনো রকম নিজেকে সামলে নিয়ে ওনার পাশ কেটে রুমে চলে আসলাম। তবে পেছন থেকে আবার ওনার হাসির শব্দ শুনতে পেলাম। কি বলে ফেললাম? কিভাবে ওনার সামনে যাব? কি মনে করবে? ধুর, ভাল লাগে না। সন্ধ্যায় বাবা আসলো। আমাদের দেখে ভীষণ খুশি। পরীকে কোলে নিয়ে কত রকমের কথা বলছে। পরীকে দেখে মনে হচ্ছে আজই সব শিখে ফেলবে। আরান বসে বাবার সাথে টুকটাক কথা বলছে। রাতের খাবার শেষ করে রুমে আসলাম। পড়লাম বিপাকে, আমার রুমে তো সোফা নেই, কোথায় ঘুমাবেন আরান? কিছুক্ষণ চিন্তা করে শেষ উপায় বের করলাম, যদিও লজ্জা লাগছে প্রচুর। রাত প্রায় 11টা বাজে। তখন রুমের দরজা খুলে আরান প্রবেশ করলো। দরজা খোলার আওয়াজে সকল চিন্তাগুলো রেশ কেটে গেল। বিছানা থেকে উঠে দাঁড়ালাম। উনি সম্পর্কটার জন্য 2 কদম এগোলো, আমি 1 কদম এগোলে ক্ষতি কি? আরান চারপাশে খোঁজ দেখছে, বুঝতে পারছে হয়তো সোফা খুঁজছে। আমি আরানের সামনে গিয়ে দাঁড়ালাম। আরান আমার দিকে ভুরু কুঁচকে তাকিয়ে আছে। আমি বলতেছিও পারছি না। আমার আফসোস করা দেখে আরান হয়তো কিছু বুঝতে পেরেছে, তাই জিজ্ঞেস করলো, পরিরাম্মু, তুমি কি কিছু বলবে? আমি আমতা আমতা করে বললাম, আসলে হ্যাঁ বলবো, কিন্তু। উনি হালকা ঝুঁকে আমার দিকে তাকালো। তাতেই আমি শেষ। হাই খোদা, হার্ট বোধহয় বেরিয়ে আসবে। এত জোরে বিট করে কেন? হার্টবিটের ওপর আমার নিয়ন্ত্রণ নেই, তাই চোখ খিঁচে বন্ধ করে বললাম, আপনি বিছানার একপাশে শুয়ে পড়ুন, পরি মাঝখানে শুবে আর আমি অন্য পাশে ঘুমাবো, যদি আপনার সমস্যা না হয়। কোনো সারা শব্দ পাচ্ছি না। ধীরে ধীরে এক চোখ ছোট করে খুললাম। খুলতেই ধরা খেলাম আরানের কাছে। আরান আমার তাকানো দেখে ফিক করে হেসে উঠল। আমার রাগ লাগছে, হাসার কি আছে? 2 চোখ খুলে ওনার দিকে তাকে জিজ্ঞেস করলাম, এইভাবে দাঁত দেখে হাসার কি আছে? দেখুন, আপনি নিজে বলেছেন বিয়েটা যেভাবেই হোক মানতে তো হবেই।
আপনি আমার বর, তাই পাশে ঘুমাতেই পারেন। আর আপনার মতোই বলছি, বউয়ের অধিকার খাটাচ্ছি না। বন্ধুত্ব দিয়ে শুরু করলে ক্ষতি কি? তাই এইভাবে দাঁত দেখাতে হবে না। আমার কথায় উনি বুকে হাত গুজে দাঁড়িয়ে বলল, ঠিক আছে বাবা, আমার ঘাট হয়েছে, আমি হেসেছি, আর হাসবো না, এবার ঠিক আছে। আমার রাগ যায়নি, তাই আমি মুখ খুলে বললাম, উনি গালে হাত দিয়ে চিন্তিত ভঙ্গিতে বলল, আমি কোন পাশে শুবো, তুমি কোন পাশে শুবে? আমি বিরক্ত হয়ে বললাম, যেই পাশেই ইচ্ছে ওই পাশেই শুয়ে পড়ুন, ভয় পাবেন না, আমি কারো অ্যাডভান্টেজ নেই না। আমার কথায় উনি কটমটে হেসে উঠল। আমার এবার রাগ লাগছে। উনি কোনো রকম হাসি থামিয়ে বলল, তুমি অ্যাডভান্টেজ নিবে? নাকের ডগায় রাগ নিয়ে কথা বলার সময় সব আবল তাবল বলো মিষ্টি। আমি ওনার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছি। উনি আমার নাক টেনে মুচকি এসে বলল, একেবারে পিচ্ছি লাগে যখন রেখে যাও, পুরাই চেরি টমেটো। ওনার কথায় আমার সব রাগ উবে গিয়ে একরাশ লজ্জা ভর করলো। আমি ফ্লোরের দিকে তাকিয়ে 2 হাত মোছড়ামুছড়ি করছে। হাই খোদা, এই লজ্জা কই রাখি? কেন যে রেগে কথা বলতে গেলাম? সে মিষ্টি, তোর রেগে উল্টাপাল্টা বলার স্বভাব গেল না। উনি বিছানার ডান পাশে শুয়ে পড়ল। আমি ধীর পায়ে গিয়ে বিছানায় বসে পড়লাম। পরীর কাঁথা চেক করে ঠিক করে শুয়ে দিলাম। আমিও শুয়ে পড়লাম। পরী আর আমার দূরত্ব অনেক। মেয়েটাকে ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার বানাতে গিয়ে একা করে দিলাম। ধুর। আমি পরীকে আমার একদম কাছে নিয়ে এসে আলতো করে চুমু দিয়ে জড়িয়ে ধরলাম। এটা পাশে না থাকলে ঘুমিয়ে আসবে না। তাকে দেখি উনি উল্টো দিকে ফিরে শুয়ে আছে। লোকটা একটু বেশি ভালো। আমি আর পরী এক পাশে শুয়েছি, মাঝখানটা পুরো খালি, আর অন্য পাশে উনি। কখন ঘুমিয়ে পড়েছে ঠিক খেয়াল নেই। রাতে সে অদ্ভুত অনুভূতি আবার হলো। কেউ খুব যত্ন করে চুলে বেলি কেটে দিচ্ছিল। এরপর আর কিছু আন্দাজ করতে পারলাম না। পরীর ভারী ঘুম আরও ভারী হয়ে গেল। সকালে ঘুম ভাঙলো পরীর শব্দে। মেয়েটা ঠিক কাঁদছে না, তবে মুখ হাত দিয়ে আদো আদো শব্দ করছে। শব্দ কিনা জানি না, তবে হাত মুখ দিয়ে শব্দ করছে। এইভাবে আমার কলিজাটা আদুরে লাগে। ঝটপট হাত মুখ ধুয়ে এসে কোলে তুলে নিলাম। অনেকগুলো চুমু দিলাম। পাশে থেকে দেখে আরান চিত হয়ে শুয়ে আছে। দেখে বোঝা আছে সে গভীর ঘুমে আচ্ছন্ন। কতদিন পর এইভাবে বিছানায় শুয়েছে আল্লাহ জানে। সিল্কি চুলগুলো কপালে ছড়িয়ে আছে, নাকের ডগায় ঘাম চিকচিক করছে। আমি পরীকে নিয়ে উঠে দাঁড়ালাম। ফ্যান জোরে চালিয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে গেলাম। লোকটা আমার সব রকম খেয়াল রাখে, এখন থেকে আমি না হয় একটু খেয়াল রাখবো। সে তো আমারই বর, পরপুরুষ তো নয়। পরীকে নিয়ে মায়ের রুমে গেলাম। মা কিচেনে গেছে আর বাবা বোধহয় বাজারে গেছে, তাই আমি মায়ের রুমে বসে পরীকে ফিডিং করিয়ে নিলাম। পরী আবার ঘুমিয়ে গেছে। বুঝি না মেয়েটা এত ঘুম পায় কোত্থেকে। মামনিকে ওই দিন জিজ্ঞেস করেছিলাম। মামনি বলল, আরানো নাকি এইভাবে সারাদিন ঘুমাতো। মেয়েটা হয়েছে বাপের মতো। পরীকে মায়ের রুমে শুয়ে দিলাম। আমি কিচেনে মায়ের কাছে চলে গেলাম। মায়ের সাথে হাতে হাত কাজ এগিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর বাবা এলো, হাতে 2 ব্যাগ ভর্তি বাজার নিয়ে। যে এখন রান্না হবে তা রেখে আমি বাকি বাজারগুলো ফ্রিজে রেখে দিলাম। মা কাজ করতে বারবার বারণ করার পরও মাকে সাহায্য করছি। ইতিমধ্যে বাবা 2 বার বকাবকি করে গেছে, কিন্তু মা একা মানুষ, সব তো পারবে না, তো একটু সাহায্য করলে দোষের কি? আমি বুঝতে পারি না। বাবা বকাবকি করে আর নাতনির কাছে চলে গেল। মা মুরগি কাটছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি সেঁকছি। মায়ের মুরগি কাটা শেষে সেটা ধুতে লাগলো। আমি রুটি সেঁকে নিয়ে হটপটে রেখে দিলাম। ডিম ভাজার জন্য যেই না ফ্রাই প্যানে নিতে যাব, অমনি পেটে ব্যথা করে উঠল। পেট ধরে করে আর্তনাদ করতে মা দৌড়ে এসে আমাকে ধরলো। আস্তে করে আমাকে সোফায় বসিয়ে দিল। হাত উঁচিয়ে ফ্রাই প্যান নিতেই পেটে টান লাগলো, কলিজা বের হয়ে যাচ্ছিল। তখন মা পানি এনে দিল। আর বকাবকি তো আছেই। বেশি কামেল হয়ে গেছিস, ঠাটিয়ে 2 থাপ্পড় মেরে দেবো বেহাদব মেয়ে। কতবার বলেছি সিজারের রুগী মানেই অর্ধেক বিকলাঙ্গ, কিন্তু কে শুনে কার কথা? পই পই করে মানা করেছি না। মেয়ে বাপের কথা শোনে না, আমার কথা। আর যদি একবার হাত পা চালাতে দেখেছি তো আমিও ভুলে যাব তোর বিয়ে হয়েছে, বাচ্চাও আছে। মেরে পিঠের চাল তুলবো আমি। মায়ের কথায় মাথা ধরে গেল। মায়ের বকাবকিতে বাবা এসে হাজির। মায়ের দিকে তাকে বলল, কি হয়েছে কি? হ্যাঁ, এইভাবে বকছো কেন মেয়েটাকে? মা রাগী দৃষ্টিতে বাবার দিকে তাকিয়ে আবার আমার দিকে তাকালো। আমি মাথা নিচু করে পেটে হাত ধরে চেপে আসি। মা বাবাকে সব বলল। বাবা তো রেগে আগুন।
এমন সময় পরী কেঁদে উঠল। আমি পরীর কান্না শুনে উঠতেই বাবা ধমকে বলল, একদম উঠবি না। তোর মতো এমন কেয়ারলেস মেয়ের থেকে আমি আমার নাতনিকে বেশি সামলাতে পারবো। আমি বাবার দিকে তাকাতেই বাবা চলে গেল। বাবার পেছনে দাঁড়িয়ে আছে আরান। উস্কো খুস্কো চেহারা আর এলোমেলো চুল, চোখ জোড়া লাল হয়ে আছে, দেখে বোঝা যাচ্ছে বেশ রেগে আছে। আমি প্রচণ্ড ভয় পাচ্ছি তার ওই লাল চোখ জোড়া দেখে। আজ আমাকে ঠুসঠাস মেরে বুঝিয়ে ছাড়বে উনি যে আমার বড়। মনে মনে আল্লাহকে ডাকছি, হে আল্লাহ রক্ষা করো। আরানকে দেখে মা কিচেনে চলে গেল আর আমাকে জম দুয়ারে রেখে গেল। ভয়ের চোটে পেটে ব্যথা ভুলে গেছি। ভয় পেতাম না যদি এটা প্রথম ভুল হতো, কিন্তু উনি কাল সন্ধ্যায় অনেকবার বলেছে বেশি পাকনামি না করতে। পাকনামির কারণে কোনো ক্ষতি হলে মেরে পুঁতে দিবে বলেছে, আর বলেছে উনি আমার বড়, তাই ঠুসঠাস মেরে গাল ফাটিয়ে দিবে। সেই কারণেই কিন্তু ভয় পাচ্ছি। কান্না আসছে প্রচুর। উনি আমার সামনে এসে দাঁড়ালো। আমি মেঝের দিকে তাকিয়ে আছি। উনি এসেছে দেখে উঠে দাঁড়াতে যাব, ঠিক তখনই উনি আমাকে সজোরে ধমক দিয়ে বলল, বসো বলছি স্টুপিড, ভদ্রতা কাকে দেখাচ্ছ? ওনার ধমকে কেঁপে উঠলাম আমি। উনি রেগে আবার বলল, আমাকে মানুষ মনে হয় না? এখন কেন এত ভদ্রতা দেখাচ্ছ? আমি তোমার বড় বলে তুই কাল সন্ধ্যায় যে এতবার বললাম, তখন মনে ছিল না আমি তোমার বড়? আমার কথা তোমার শোনা উচিত। বেশি কাজ শিখে গেছো তাই না? থাপড়ে দাঁত ফেলে দেব। মামুনি বাবাই মানা করা সত্ত্বেও কেন গেছো কিচেনে? এখন ব্যথা মামুনি বাবাই বোঝাই পাচ্ছে, নাকি তুমি পাচ্ছ? তুমি বোঝো না সবাই তোমার ভালো চায়, এত অবুঝ কেন তুমি? দুইটা বাচ্চার মা, তুমি এতটা কেয়ারলেস কেন বলো? ওনার ধমকে কেঁপে উঠছি বারবার। চোখে পানি জমা হয়ে গেল। আসলেই তো সবাই ভালোর জন্য বলছে, আমি বেশি করছি। আরানের দিকে তাকিয়ে দেখি তার দৃষ্টি আমাতেই সীমাবদ্ধ। নিজের ভুল বুঝতে পেরে কেঁদে দিলাম। আমার কান্নায় ওনার হুঁশ এলো মনে হয়। উনি অস্থির হয়ে উঠল, হাঁটু কেড়ে সামনে বসে বলল, আমি পেট থেকে হাত সরিয়ে চোখের পানি মুছতে নিলে উনি তার আগে আমার চোখের পানি মুছতে দিয়ে আদুরে গলায় বলল, দেখো কিছু বলতেই পারি না, তার আগেই কেঁদে ভাসাও। বুঝি না পাইপলাইন কোন পাশে। সুইচ অন করার আগেই কিভাবে যে লিক হয়ে পানিগুলো বের হয়ে যায় আল্লাহই জানে। ওনার কথায় কান্না রেখে হেসে উঠলাম। উনি তা দেখে মুচকি হেসে বলল, মিষ্টি ডাক্তারের কাছে যাবে? আমি মাথা নেড়ে না বললাম। উনি আবার জিজ্ঞেস করলো, বেশি ব্যথা করছে? আমি আবার মাথা নেড়ে জানালাম। হেঁটে রুম অবধি যেতে পারবে? আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। উনি দাঁড়িয়ে আমার হাত ধরে আস্তে করে উঠালো। আমি ধীর পায়ে রুমের দিকে অগ্রসর হলাম। আসলে এই যে যত্ন করে তার শাসনগুলো যত্নের মতো। উনি আমাকে যত্ন করে শাসন করে, ওনার যত্ন আর শাসন কোনোটাই উপেক্ষা করা যায় না। দুপুরের খাবার খেয়ে হালকা রেস্ট নিয়ে চলে এলাম শ্বশুরবাড়িতে। বাড়ি আসতে আরান সকালের সব কথা মামুনিকে বলে দিল। মামুনি তার আদুরে গলায় শাসন করছে এবার। এইটাই বাকি ছিল। আমার ঘাট হয়েছে, আর কথার অবাধ্য হব না। রাতে ঘুমানোর আগে আরান একটা কথা জানালো, যা শুনে স্তব্ধ হয়ে বসে আছে। ভাবছি এমন কি হওয়ার ছিল? এত সুখ সইবে তো? আবার কারো নজর লাগবে না তো? রুমে এসে পরীকে শুয়ে দিলাম। মায়ের বাড়ির বিছানা থেকে আরানের রুমের বিছানাটা বেশ বড়। 3-4 জন খুব আয়েশ করে ঘুমাতে পারবে, তাই ভাবলাম আরান থাকলে সমস্যা নেই। যেই ভাবা সেই কাজ। পরীকে মাঝে শুয়ে দিলাম। দুই পাশে 2 বালিশ দিলাম, একটা আমার আর একটা ওর আরানের। বিছানা ঠিক করে উঠে দাঁড়ালাম। তখন আরান রুমে এলো। আমি মাত্র কিছু বলতে যাব, তার আগে আরান বলল, পরিরাম্মু, কাল থেকে তোমার ক্লাস শুরু। যদি এখন ভার্সিটিতে যেতে হবে না, আমি 2 সপ্তাহের জন্য ছুটি নিয়েছি। সুস্থ হলে তখনই যাবে, কিন্তু কাল সবগুলো বই নিয়ে আসবো, তাই কাল থেকেই পড়া শুরু করবে। আমি তোমাকে পড়াবো। আমি মেরে দাঁড়িয়ে আছি। কি বলেছে কিছুই বোধগম্য নয়, তাই ওনাকে জিজ্ঞেস করলাম, মানে কি আবুল তাবুল বলছেন? উনি আমার দিকে তাকিয়ে বলল, বিছানায় গিয়ে বসো, তারপর বুঝিয়ে দিচ্ছি। আমি ওনার কথায় বিছানায় বসলাম। উনি এসে আমার পাশে বসলো, কিন্তু দূরত্ব বজায় রেখে। আমি ওনার দিকে তাকিয়ে আছি উত্তরের আশায়। উনি আমার দিকে তাকিয়ে বলল, আমি যে ভার্সিটিতে পড়তাম তোমাকে সেই ভার্সিটিতে ভর্তি করে দিয়েছি। তবে তোমার তো 1 বছর গ্যাপ গেছে, তাই প্রথম বর্ষে ভর্তি করে দিয়েছি। অ্যাকাউন্টিং প্রথম বর্ষের ছাত্রী এখন তুমি, তো
তাই কাল থেকেই পড়া শুরু করবে, এবার বুঝলে? আমি ওনার দিকে তাকিয়ে ওনার কথা শুনে স্তব্ধ হয়ে আছি। এমন কি হওয়ার ছিল, 2 চোখ ছলছল করছে। উনি তাড়াতাড়ি আমার দিকে ঘুরে বসে বলল, প্লিজ মিষ্টি, একদম চোখের পানি ফেলবে না। আমি ওনার কথা অশ্রুসিক্ত চোখে মুচকি হেসে বললাম, আমি এখন আর পড়ালেখা করতে চাই না, আমি পরীকে নিয়ে থাকতে চাই, ওকে সময় দিতে চাই। ইচ্ছেটাকে প্রাধান্য দেওয়া ছেড়ে দিয়েছে অনেক আগেই, এখন পরীকে আঁকড়ে ধরে বাঁচতে চাই। আপনি যা করলেন তার জন্য কৃতজ্ঞ থাকবো, কিন্তু পড়ালেখা আর করতে পারবো না। উনি আমার দিকে তাকিয়ে নিচে হাঁটু গেড়ে আমার পায়ের কাছে বসলো। তার কাঁপা কাঁপা হাত উঠিয়ে আমার 2 হাত তার হাতের মুঠোয় নিল। তার স্পর্শে আমি কেঁপে উঠলাম। এই স্পর্শটা আমার খুব চেনা। উনি আমার চোখের দিকে তাকিয়ে বলল, শোনো মিষ্টি, আমি বলছি না যে তুমি পরীকে ছাড়া থাকো, আমি এটাও বলছি না তুমি পরীকে দিও না। পরী তোমার, তাই ওকে তুমি রাখবে, তুমি বেশি সময় দিবে। পরীকে আঁকড়ে ধরে বাঁচার কি আছে? তুমি মাথা উঁচু করে পরীকে নিয়ে থাকবে। একটা কথা মনে রাখবে, তুমি পরীকে আঁকড়ে ধরে বেঁচে নেই, বরং পরী তোমাকে আঁকড়ে ধরে বেঁচে আছে। তাহলে কেন এমন করে বলছো? তুমি হয়তো ভাবছো তুমি পড়ালেখা শুরু করলে পরীকে রাখবে কই, তাই তো? শোনো মিষ্টি, তুমি পরীর মা, তাই বলে এই নয় যে পরীর সব দায়িত্ব তোমার। আমিও পরীর বাবা, আমারও কিছু দায়িত্ব আছে। একটা সময় পরীকে তুমি রাখবে, একটা সময় আমি রাখবো। আমি যখন অফিস যাই তখন তুমি পরীকে রাখো, তাহলে তুমি ভার্সিটি গেলে আমি কেন রাখতে পারবো না পরীকে? ইচ্ছেকে প্রাধান্য দেওয়া শেখো এখন থেকে, আর তা না হলে তোমার ইচ্ছেগুলোকে আমায় দিয়ে দাও। তাহলে আমার ইচ্ছে রাখতে হলেও তোমাকে তোমার ইচ্ছেগুলোকে প্রাধান্য দিতে হবে, আর আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে না। নিজের স্ত্রীর জন্য এটুকু তো করতেই পারি, কৃতজ্ঞতা প্রকাশের দরকার নেই। ওনার কথায় 2 চোখ থেকে টপ করে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। এই 2 ফোঁটা জল পরম সুখের, সামনে বসা মানুষটার জন্য এই 2 ফোঁটা জল। উনি আমার হাত ছেড়ে দিয়ে আমার চোখের পানি মুছে বলল, এখন শুয়ে পড়ো, আর চোখ থেকে পানি ফেলছো তো ঠুসঠাস মেরে দেবো, ভুলে যেও না আপনি আমার বড়। ওনার দিকে তাকিয়ে উনি বলার আগে আমি বলে দিলাম। উনি মাথা চুলকে উঠে দাঁড়িয়ে সোফার দিকে যেতে আমি ফিক করে হেসে দিলাম। উনি পেছন ফিরে ভুরু কুঁচকে বলল, দাঁত না দেখিয়ে ঘুমাও, নইলে তোমার গুণধর্মে উঠে যাবে। আমি হাসি থামে বললাম, সোফায় যেতে হবে না, আপনি পরীর পাশে শুয়ে পড়ুন, এই খাটটা আমার রুমের খাটের চাইতে বড়, তাই আপনি ঘুমালেও আমাদের মামের কোনো সমস্যা হবে না। উনি এইবার 2 ভুরু উঁচিয়ে জিজ্ঞেস করলো, তোমার রুম আবার কোনটা? আমি হা করে তাকিয়ে আছে। ব্যাটা কি ভুলে গেল, নাকি নতুন করে গাজনি ছবির আমির খানের রোগে ধরল? আমি সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে বললাম, কালকে রাতেই তো ঘুমিয়েছেন, এর মধ্যেই ভুলে গেলেন মশাই? মায়ের বাড়িতে গেছেন যে, ওইটা মনে আছে? উনি আগের মতোই তাকে বলল, সবই মনে আছে, কালকে রাতে ঘুমিয়েছি তোমার বাবার বাড়িতে, তোমার প্রাক্তন রুমের প্রাক্তন বিছানায়, আর এখন যেটাতে আছো সেটা তোমার বর্তমান রুম, বুঝলে? আমি তার যুক্তিতে শিহরিত। কি যুক্তি দিল? ওনার দিকে তাকে বললাম, রুম আর বিছানা প্রাক্তন হয়? উনি দাঁত কেলিয়ে বলল, হয়তো, তুমি ছোট মানুষ তাই বোঝো নাই। আমি মুখ বাঁকিয়ে বললাম, আমি তো ছোট, কিন্তু আপনি তো এক ডাবলও এলো, কারণ এটা রুম, এটা শুধু আমার রুম না, এটা আমাদের রুম। আসছে রুম শেখাতে। উনি ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আমি তা দেখে জিজ্ঞেস করলাম, কি এইভাবে তাকিয়ে আছেন কেন? উনি মুচকি এসে বলল, মিষ্টি, তুমি আসলেই পেয়েছি, প্রতিটা নারীর মধ্যে একটা কিশোরী সত্তা বিরাজ করে, কিন্তু বাস্তবতার বেড়াজালে আবদ্ধ হয়ে পরিস্থিতির কারণে সে সত্তা মরে যায়। তোর মধ্যেও সেই সত্তা আছে, এক এক সময় তুমি সেই চঞ্চল কিশোরী সত্তা আবৃত হয়ে যাও। আমি চাই তোমার এই সত্তা যেন কখনো মরে না। আমি ওনার কথায় অবাক হয়ে তাকিয়ে আছি। এই একটা মানুষ কিভাবে আমার সব দিকে খেয়াল রাখে, আমি কেন পারি না? এই লোকটা কত সুন্দর করে গুছিয়ে কথা বলে, তার প্রতিটা কথা আমার কাছে বেদবাক্যের মতো লাগে। ওনার কথাগুলো এতটাই মন ছুঁয়ে যায় যে প্রথম দেখার পর থেকে ওনার বলা প্রতিটা কথা আমার মনে আছে। আমি ওনার দিকে তাকে মুচকি হেসে বললাম, আসলেই ঠিক বলেছেন, পরিস্থিতি মানুষের মধ্যে আমিত্বটাকে মেরে দেয়। আমি জানি না আপনি হয়তো ব্যাপারটাকে কিভাবে নেবেন, তবে আমি হাসতে ভুলে গেছিলাম।
কিন্তু এইখানে আসার পর থেকে, আপনার সাথে মেশার পর থেকে আমার হারিয়ে যাওয়া প্রতিটা জিনিস খুঁজে পাচ্ছি। হুম, তবে কৃতজ্ঞতা প্রকাশ মোটেই করব না, কারণ কিছু সম্পর্ক আর কিছু জিনিস সকল কৃতজ্ঞতার ঊর্ধ্বে। উনি আমার কথায় মাথা চুলকে মুচকি হেসে বিছানার অপর পাশে শুয়ে পড়ল। আমি বুঝতে পারছি উনি হয়তো আমার কথার পিঠে কথা বলার জন্য কিছু খুঁজে পাচ্ছে না। আমি মুচকি হেসে লাইট অফ করে ডিম লাইট অন করে দিয়ে শুয়ে পড়লাম। হায় খোদা, আজও মেয়েটাকে বর্ডার বানাতে গিয়ে বাবা মা ছাড়া করে দিলাম। দূর, গুল্লিমারি বর্ডারের মেয়েকে আমার কাছে এনে আলতো করে জড়িয়ে ধরে ঘুমের রাজ্যে পা বাড়ালাম। প্রতিদিনের নিয়মে আজও চলছে। উনি অফিসে চলে গেছে, আমি মামুনির কাছে এসেছি। তবে আজ মামুনি আমাকে সোফা থেকে নড়তে দিচ্ছে না। বিরক্ত লাগছে প্রচুর। পরীকে কোলে নিয়ে বসে আছি, টিভি অন করে চ্যানেল চেঞ্জ করতে লাগলাম। হুট করে ডোরিমনের চ্যানেল এলো, আমি বেশ আয়েশ করে বসলাম। বহুত দিন দেখা হয় না, কার্টুন দেখতে দেখতে হাসতে হাসতে শেষ। নবিতার এত গাধা, তাও নবিতার জন্য মায়া হচ্ছে বেচারার। পাশে কিছু পরে শব্দে চমকে উঠলাম। তাকিয়ে দেখি আরান বসে আমার দিকে তাকিয়ে ভুরু কুঁচকে তাকিয়ে আছে। আমি হকচকিয়ে গেলাম, কখন এলো টেরি পেলাম না, নিজের ওপর রাগ হচ্ছে। উনি আমার দিকে তাকিয়ে থেকে বলল, পরি আম্মু, পরি কোথায়? আমি বললাম, কোলেই তো দেখতে পাচ্ছেন না। উনি আমাকে বলল, তুমি তাকিয়ে দেখো। আমি বিরক্ত হয়ে বুকে জড়িয়ে রাখা পরির দিকে তাকিয়ে দেখি মেয়ে মুখে হাত দিয়ে ঘুমিয়ে পড়েছে। এখন আমার টনক নড়ল, সেই সকাল 10টায় মেয়েটা খেয়েছে, আর এখন একটা। হায় খোদা, আমার কোলে থাকায় কাঁদিনি, কিন্তু খিদে তো পেয়েছে। আমি ওনার দিকে তাকিয়ে জোরপূর্বক হেসে বললাম, আসলে টিভি দেখতে দেখতে খেয়াল করিনি। উনি মাথায় হাত দিয়ে বলল, হায় খোদা, এইটা নাকি 2 বাচ্চার মা। তুমি কিছু খেয়েছো নাস্তা করার পর? আমি হকচকিয়ে গিয়ে বললাম, হ্যাঁ খেয়েছি। উনি সেন্টার টেবিলের দিকে ইশারা করে বলল, প্লেট থেকে 1 পিস ফলও নড়েনি, দুধের গ্লাস খালি হয়নি, ডিম সিদ্ধ ওইভাবেই পড়ে আসছে, কিন্তু তুমি খেয়েছো। খাবে কেন? নবিতার মতো গাধাকে দেখে যেই মেয়ে টিভির মধ্যে ঢুকে যায়, তার আর খাওয়া লাগবে বলে আমার মনে হয় না। আমি চুপ করে আছি। আসলেই টিভির মধ্যে ঢুকে গেছিলাম। মামনি যতবার খাওয়ার কথা বলেছে ততবার খেয়েছি বলে কাটিয়ে দিয়েছি। উনি গম্ভীর হয়ে বলল, পরীকে আমার কাছে দাও, রুমে চলো। আমি পরীকে ওনার কোলে দিয়ে রুমে ধীর পায়ে বেয়ে ওনার পিছু পিছু রুমে গেলাম। উনি পরীকে শুয়ে দিয়ে বাথরুমে গিয়ে গোসল করে বের হলো। আমি মন খারাপ করে বসে আছি, আমার জন্য পরী না খেয়ে ঘুমিয়ে গেছে। উনি মাথা মুছতে মুছতে আমার সামনে এসে দাঁড়িয়ে বলল, মিষ্টি, মুখ ফুলিয়ে বসে আছো কেন? আমি ওনার দিকে তাকিয়ে বললাম, মেয়েটা আমার জন্য না খেয়ে ঘুমিয়ে গেছে। উনি টাওয়াল রাখতে রাখতে বলল, সমস্যা নেই, মন খারাপ করো না, এমন মাঝে মধ্যে হয়, আর খিদে লাগলে এমনিতেই কেঁদে দিত। আমি পরীর দিকে তাকিয়ে বললাম, আপনি ভুল বললেন, পরী আমার কোলে থাকলে খিদে পেলেও কাঁদে না। উনি টাওয়াল রেখে আমার দিকে তাকিয়ে বলল, এ নিয়ে মন খারাপ করো না তো, তুমি অল্পতেই মন খারাপ করো। যাও গিয়ে ফ্রেশ হয়ে আসো, সবাই মিলে একসাথে খেতে বসবো। আমি জামা কাপড় নিয়ে বাথরুমে চলে গেলাম। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে দেখি পরী উঠে গেছে, ঠোঁট ফুলিয়ে কাঁদছে। আমি রুমের দরজা লক করে দিয়ে পরীকে ফিডিং করিয়ে নিলাম। পরীকে বিছানায় শুয়ে দিলাম, হাত পা নেড়ে খেলছে। রুমের দরজা খুলে দিলাম। উনি রুমে এসে বলল, মিষ্টি, পরীকে আম্মুর কাছে নিয়ে যাচ্ছি, উনি নাকি নাতনির সঙ্গে বিকেল কাটাবে। আমি মুচকি হেসে বললাম, দিয়ে আসুন মামুনি, একটু কথা শিখিয়ে দিক, মেয়েটা আমার কাছে থাকলে কথা বলেই শিখবে না। উনি ফিক করে হেসে পরীকে কোলে নিয়ে চলে গেল। বারান্দায় বসে আছি, দুপুরের তপ্ত রোদ কেটে গেছে। বারান্দায় গিয়ে দোলনায় বসলাম। হঠাৎ গান গাওয়ার ইচ্ছে জাগলো, অনেক দিন গাই না। আরানের কথাটা মাথায় এলো, উনি বলেছে ইচ্ছেটাকে প্রাধান্য দিতে, তাই দোলনায় 2 পা ভাঁজ করে বসে চোখ বন্ধ করে নিলাম। একটা গানের 4টা লাইন বারবার মনে ঘুরপাক খাচ্ছে, তাই নিঃশ্বাস ফেলে গাইতে শুরু করলাম। আমারও পরানো যাহা চায়, তুমি তাই তুমি তাই গো, আমারও পরাণে যাহা চায়, তোমা ছাড়া আর এ জনমে মোর কেহ নাই, কিছু নাই গো, আমারও পরাণে যাহা চায়। চোখ খুলে সামনে তাকিয়ে দেখলাম আরান বারান্দার গ্লের সাথে হেলান দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি হকচকিয়ে গেলাম। অপ্রস্তুত হয়ে
এই দিক ওই দিক তাকাতে লাগলাম। আরান এসে দোলনার এক কোণে বসলো, আমার দিকে ঘাড় কাত করে তাকিয়ে বলল, তোমার নামের মতো তোমার গানের গলাও মিষ্টি। গানের মধ্যে কিছু একটা ছিল যে মন কাড়ে। এখন থেকে রোজ আমাকে আর পরীকে একটা করে গান শোনাবে মিষ্টি। আমি ওনার দিকে তাকিয়ে বললাম, আমি পারবো না, আমার কেমন জানি লাগে কারোর সামনে গাইতে। উনি ভাবুক দৃষ্টিতে তাকিয়ে বলল, আমরা বাপ মেয়ে ফিরিতে কিছু নেই না। তুমি একটা গানকে আমাদের বাপ মেয়েকে শোনাবে, আর আমি বিনিময়ে দুটো গান শোনাবো, একটা আমার আর একটা আমার মেয়ের হয়ে। আমি ওনার কথা শুনে হেসে দিলাম। উনি তাকিয়ে আছে আমার দিকে। আমি হাসি চেপে রেখে বললাম, আমার গান তো শুনে নিয়েছেন, তাহলে বিনিময়ে ফেরত দিন একটা। উনি আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, পুরো গান শোনাতে পারবো না, তবে দুটো লাইন মনে আসছে তা গাইতে পারি। আমি মাথা নেড়ে বললাম, তাহলে তাই হোক। উনি মাথা চুলকে মুচকি হেসে আমার দিকে তাকিয়ে গাইল, আমি ভাবতে পারিনি তুমি বুকের ভেতর ফাটছ, আমার শরীর জুড়ে তোমার প্রেমের বীজ, আমি থামতে পারিনি তোমার গালে নরম দুঃখ, আমায় দিয়ে মুছতে দিও প্লিজ। ওনার গানের গলা আসলে অসাধারণ। কেন জানি মনে হলো ওনার গান আমাকে উদ্দেশ্য করা ছিল। আমি মুচকি হেসে বললাম, গানের গলা আসলে অসাধারণ, তাই আপনি রোজ 3টা করে গান গাইবেন, 2টা বিনিময়ের, আরেকটা আমাদের মামের জন্য। উনি আমার দিকে তাকিয়ে মাথা কাত করে সম্মতি দিলেন। সন্ধ্যায় এক গাদা বই নিয়ে এলো, তা দেখে মাথা ঘুরিয়ে যাওয়ার দশা। সন্ধ্যায় নাস্তা শেষ করে কিছুক্ষণ গল্প করলাম, এরপর রাতের খাবার খেয়ে নিলাম। আরান নিয়ম করে দিয়েছে তাড়াতাড়ি খেতে হবে, তাই সবাই খাওয়া শেষ করলো। 9টার মধ্যে রুমে চলে আসলাম। পরীকে খাইয়ে দেওয়ার পর সে বাপের অভ্যাস অনুযায়ী ঘুমিয়ে পড়ল, আর আরান আমাকে বই নিয়ে বসিয়ে দিল। স্টাডি রুম থেকে টেবিল চেয়ার রুমে শিফট করে নিয়েছে। বাংলা ইতিহাস টাইপের একটা বই দেখে মাথা ঘোরানোর দশা। আমি বরাবরই ইতিহাস টাইপের পড়ার ওপর উদাসীন। উনি বই হাতে নিয়ে বোঝাচ্ছে, মিষ্টি, এইটাতে আমাদের দেশের মুক্তিযুদ্ধের সকল বিষয়গুলো তুলে ধরা হয়েছে। প্রথম থেকে অন্য বিষয়গুলো ধরলে তুমি লোড নিতে পারবে না, তাই সহজ বিষয়টা নিলাম। এখন এইখানের প্রথম চ্যাপ্টারটা রিডিং পড়ো, দেখবে খুব সোজা। আমি ওনাকে কিভাবে বোঝাই যে ইতিহাস টাইপের পড়া পড়তে গেলে আমার ঘুম আসে। আমি বই নিয়ে পড়তেছি, অলরেডি চোখ নিভু। পাশে ফিরে দেখি উনি ল্যাপটপে কী যেন কাজ করছে, তাও খুব মনোযোগ দিয়ে। আমি মাথাটা টেবিলে রেখে পড়তে লাগলাম, কিন্তু চোখ খুলে রাখতে পারছি না, তাই ভাবলাম একটু বন্ধ করে রাখি, একটু পর খুলে ফেলবো। চোখ খুলে দেখি আমি বিছানায়। আশেপাশে ভালো করে তাকিয়ে দেখি সকাল হয়ে গেছে। হায় খোদা, এটা কি হলো? আমি এইখানে কিভাবে? আজ যে সকালটা শুরু হলো একরাশ লজ্জা দিয়ে আমার বুঝতে বাকি রইল না। আরান আমাকে বিছানায় এনে শুয়ে দিয়েছে। লজ্জা জেকে বসেছে। পাশে তাকিয়ে দেখলাম পরিসরে কেউ নেই, তাই ফ্রেশ হয়ে পরীকে হালকা ফ্রেশ করে খাইয়ে রুম থেকে বের হলাম। মামুনি আর খালা হাতে হাতে কাজ করছে। আমি পরীকে নিয়ে মামুনির কাছে গেলাম। মামুনি পরীকে আদর করে দিলেন। খালা আমার মেয়েটাকে প্রচণ্ড ভালোবাসে, আর আমার কথা নাইবা বললাম। খালা আমাকে আম্মাজান বলে ডাকে, খুব ভালো লাগে খালাকে। মামুনি আর আমি খালা একসাথে নাস্তা সেরে নিলাম। খাবার খাওয়ার সময় মামুনি জানালো আজ বাবাই আসবে। কোম্পানির কাজটাতে আপাতত কোনো ঝামেলা নেই, ওনার ম্যানেজার সব সামলে নিবে। বাবাই আসবে শোনার পর থেকে নার্ভাস লাগছে, বারবার চিন্তা হচ্ছে উনি আমাকে কিভাবে দেখবেন। আমার চিন্তারত চেহারা দেখে মামুনি বলল, চিন্তা করছিস কেন? তোর বাবাই সিরিয়ালের জল্লাদ শ্বশুরের মতো না, উনি শান্ত স্বভাবের মানুষ, আর তোর কথা জানে, তোকে সে মেয়ে বলে। তুই নিজেই চিন্তা করে দেখ, নিজের বাবার সামনে যেতে কেন এত টেনশন করতে হবে? পাগলি মেয়ে। খালা হেসে উঠে বলল, আম্মাজান কেন এত চিন্তা করবার লাগছো? ভাইজান সাপ দিলের মানুষ, ওনারে নিয়ে টেনশন করিও না। আমি মামুনির আর খালার কথা শুনে মুচকি হাসলাম। খাবার শেষ করে পরীকে খালার কাছে দিলাম। মামুনি রান্না করছে, তাই গুটি গুটি পায়ে মামুনির কাছে গেলাম। মামুনি কপট রাগ দেখালো, কিন্তু তা উপেক্ষা করে বললাম, মামুনি শোনো একটা কথা বলি। আমার সিজার হয়েছে অনেক দিন হলো, আর তোমরা আমাকে নিয়ে যা শুরু করেছো এতে মনে হচ্ছে আমি ছোট বাচ্চা। প্লিজ মামুনি বোঝার চেষ্টা করো। আমি একা আজাইরে বসে থাকলে আমার বিরক্ত লাগে, আর তাছাড়া তুমি বলেছো এটা আমার বাড়ি, আমার সংসার, তো আমাকে এইভাবে বসিয়ে রাখার কি দরকার? একটু তো
ভেজাল করো যাতে আমার সংসার ইন্টারেস্টিং হয়, কিন্তু তা করবে কেন? মেয়ে বলেই সব শেষ করে দিয়েছ। আজ আমি কোনো কথা বলবো না, আমি আজ সব রান্না করব বাবাইয়ের জন্য। শুনেছি মনের রাস্তা পেট থেকে শুরু হয়, প্লিজ প্লিজ মামুনি। মামুনি আমার কথা শুনে হেসে উঠল, আমার মাথায় হাত বুলিয়ে বলল, শাশুড়ি হওয়ার আগে আমি একজন মেয়ে ছিলাম, এরপর বউ, এরপর মা, আর এখন শাশুড়ি, তাই বুঝি একটা মেয়ের ক্ষেত্রে প্রতিটা ধাপ কেমন হয়। আমি তো কাজ করতে দেই না, কারণ তোর জায়গায় আমার মেয়ে হলে আমিও চাইতাম অন্তত অসুস্থ থাকা অবস্থায় আমার মেয়েটা যেন রেস্টে থাকে, অন্তত কিছুদিন তার শ্বশুরবাড়ির লোকজন তাকে কাজ থেকে ছুটি দেয়। আমি তোকে সেই জন্যেই কাজ করতে দেই না, জানিস আমরা মেয়েরা আলাদা ধাতু দিয়ে তৈরি, শত কষ্ট হাসি মুখে সহ্য করতে পারি, কিন্তু কেউ সেই কষ্টগুলোর ভার নিতে চায় না। আমি চাই না তুই অন্তত পক্ষে আমার থেকে কোনো কষ্ট পাস। আমি চাই আমার আর তোর সম্পর্ক কোনো বান্ধবীর থেকে কম না হোক। তবে হ্যাঁ, এমন না যে বসিয়ে খাবো, আমি কিছু মাঝে মধ্যে শাশুড়ি হয়ে যাব। আমি মামনির কথা শুনে মামনিকে জড়িয়ে ধরে বললাম, এই মুহূর্তে শাশুড়ি হয়ে যাও মামনি, আজ একটু রান্নাবান্না করতে ইচ্ছে করছে। মামনি হেসে উঠে বলল, ঠিক আছে, হয়ে গেলাম শাশুড়ি, কিন্তু ভারী কিছু ধরবি না, সব কিছু নামানো আছে, তুই শুধু রান্নাটা করবি। ঠিক আছে মামনি, তুমি এখন যাও, তোমার নাতনিকে গোসল করে নতুন জামা কাপড় পরিয়ে দাও, তার দাদা ভাই আসছে বলে কথা। মামনি আমার মাথায় হাত বুলিয়ে বলল, ঠিক আছে যাচ্ছি, তবে রহিমাকে রেখে যাচ্ছি, ও তোকে সাহায্য করবে। এর মধ্যে 2বার রুমে গিয়ে পরীকে খাইয়ে এসেছি। মামনি পরীকে তার রুমে নিয়ে চলে গেছে। রান্না শেষ করে শাওয়ার নিতে চলে গেলাম। যাওয়ার সময় খালাকে বললাম ফ্রেশ হয়ে আসতে, সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করব। এই গল্পটা আপনাদের কাছে কেমন লাগতেছে কমেন্টে জানান। গল্পটা অনেক সুন্দর। নেক্সট পার্ট প্রতিদিন দেওয়া হবে, তাই আশা করব লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।